হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগে অনেকগুলো নামের পর অবশেষে আমার নাম ইরাজ। প্রাণ চারটি প্রেজেন্স, প্রাণ টকঝাল মিষ্টি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি এবং রাত 2টো পর্যন্ত থাকবো। 2টো সপ্তাহ ছুটির দিন ছিল শুক্র শনিবার এবং সেই ছুটির দিবস শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে আবার সবাই কর্মযোগে ঝাঁপিয়ে পড়বেন বা অনেকে অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। ঠিক তার আগ মুহূর্তে ছুটির এই শেষ সময়টুকু আরেকটু সুন্দর করে তোলার জন্যই আমি হটছি এবং রাত 2টো পর্যন্ত থাকবো। সেগমেন্ট, কথা, গান সবকিছু মিলিয়ে আমি থাকবো এবং আপনাকে অন্তত 3টা ঘন্টা যতটা ভালো রাখা যায় সেই চেষ্টাটাই করব। এবং সেজন্য সবচেয়ে বড় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমার সাথে থাকতে হবে। আর একেবারে চুপচাপ থাকলে হবে না, অবশ্যই জানান দিন নিজের উপস্থিতি, নিজের মনের কথা, সবকিছু নিজের অস্তিত্বকে প্রকাশ করুন SMS এর মাধ্যমে। যদি কিছু বলার থাকে, কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু উইশ করতে চান, সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা দিয়ে আজকে প্লেলিস্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা গান এবং একটা গান, গ্রিন্ডের গান, Boulevard of Broken Dreams। তবে কিন্তু বিষয়টা দাঁড়ালো এই যে আমায় ছাড়া আর কতদিন রবে। শুনছিলাম এই গানটা, এটা হচ্ছে এলআরবির গান এবং এটা আসলে প্রথম রিলিজ হয়েছিল তাদের অনেক আগের একটা অ্যালবাম যেটা নাম ছিল সুখ, সেই অ্যালবামে, এবং পরবর্তীতে এলআরবি আনপ্লাগ লাইভ যে অ্যালবামের নাম ছিল ফেরারি মন, সেই অ্যালবামে এই গানটার পরে তারা আবার আনপ্লাগ লাইভ ভার্সনে বের করে এবং সেই ভার্সনটাই শুনলাম এবং দুর্দান্ত একটা জ্যাজ রক নাম্বার। এবং এলআরবি বা আইয়ুব বাচ্চুকে আমার ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে যে তার মধ্যে ভার্সিটালিটি বা ভ্যারিয়েশন অনেক বেশি। দেখা যাচ্ছে যে খুব হার্ড রক করছেন, থ্র্যাশ পপ করছেন এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে খুব অল্টারনেটিভ রক করছেন, অবশ্যই সাথে একসাথে জ্যাজ, ব্লুজ, মানে মিউজিকের অনেকগুলো জনরা নিয়ে কাজ করছেন। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেটা তার সবচেয়ে বড় শক্তিশালী দিকগুলোর একটা, যে তার এই বৈচিত্র্যপূর্ণ প্রয়াসগুলো। ঠিক আগের নাম্বারে ছিল একটা দারুণ জ্যাজ রক নাম্বার এবং যেটা ওই সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল এবং লিরিক্সটা খুব ইন্টারেস্টিং। স্বপ্নের কড়ানেরে করলো জিজ্ঞেস এবং জানালার কাছে কার্নিশ ধরে বিবেক, আমায় ছাড়া আর কতদিন রবে। আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা এই সময়ে অনেককে অনেক বেশি করা উচিত। বিবেকের সবাইকে জিজ্ঞেস করা উচিত যে আমায় ছাড়া আর কতদিন রবে। সো দ্যাট ওয়াজ গতকাল রাতে এবং শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম রাতের আগন্তুক বন্ধু ইরাজকে। চলছে প্রাণ চাটনি প্রেজেন্স, প্রাণ টকঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 11টা বেজে। আর প্রথম গানটা ছিল গ্রিন্ডের গান বোলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস এবং আশা করছি আজকেও কিছু দারুণ দারুণ গান উপহার দেবো। আমাকে লিখেছে তৃষা ফ্রম পান্থপথ এবং জানিয়েছে যে কোল্ডপ্লের একটা গান শুনতে চায় তৃষা। আর রাশিদ আমাকে জানিয়েছে যে অনেকদিন পর আজকে বিকেলটা নিজের মতো করে কাটালো। তো অন্য বিকেলগুলো কারো মতো করে কাটানো হয়, তাহলে সাথে কেউ থাকে তার মতো করে নাকি অন্য কারো মতো? যদি পসিবল হয় জেমসের একটা গান শুনতে চান। আর তানজিলা আমাকে জানিয়েছে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন অ্যালবাম থেকে একটা গান শুনতে চায় সে। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো যে মিউজিশিয়ানরা জল করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে নিয়াজ মোহাম্মদ চৌধুরী। কিন্তু তার একটা আমার কাছে এটা নেতিবাচক মনে হয়, তিনি খুব কম গান করেন এবং কম অ্যালবাম বের করেন। মানে অনেক দিন ধরেই তার কোনো নতুন কিছু আসছিল না, অবশেষে একটা অ্যালবাম বেরিয়েছে তার এবং এটা একটা বিশাল অর্জন আমাদের জন্য যারা তার সেই অ্যালবামের একটা। তোমার যদি কোনো স্পেসিফিক চয়েস থাকে আমাকে জানাতে পারো। লিখেছেন আমাকে ইমা পুরনো ঢাকা থেকে, কালকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। স্মৃতি লিখেছে আমাকে ফেরারি গাংচিলের দীর্ঘশ্বাস শেষে পড়ে সমুদ্রের কোণে, হয়তো তুমিও সেখানে এঁকে দাও নীরবে তোমার পদচিহ্ন, তোমার নীরবতায় খুঁজে পাই অসন্ত সমুদ্রের ব্যস্ত কোলাহল। সুন্দর SMS। আয়ান আমাকে জানিয়েছে, আয়ান স্টেইন থাকে যে মাথা তার এই মুহূর্তে গরম, তাই মাথা ঠান্ডা করার জন্য একটা পাগলা গান প্লে করার জন্য মাথা তাতে আরও গরম হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো ভাবনা অনুভূতি, কোনো গান শুনতে চান, কাউকে উইশ করতে চান অথবা এর বাইরেও যে কোনো কিছু, একটা ছোট্ট চিরকুট পাঠাবেন আমাকে। প্রথমে লিখবেন RA, আপনার SMS অপশনে গিয়ে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনবে ইগলসের একটা গান, আই লাইক দিস সং, গেট ওভার ইট। So friends, welcome back once again. শুনছেন আপনার নির্ঘুম রাতের বন্ধু ইরাজকে আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এখন এক্স্যাক্টলি 11টা বেজে 24 মিনিট। আর একটু আগে শুনছিলাম অর্থহীনের গান অসমাপ্ত 2 অ্যালবাম থেকে আনমনের সেকেন্ড পার্ট এই গানটা এবং তার আগে ছিল গেট ওভার ইট বাই ইগলস। এদিকে বেশ কিছু SMS চলে এসছে এবং আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন কি তাহার নাম, দেখা যাক কোথায় তাহার বাড়ি, কি কথা তাহার সাথে। আমাকে লিখেছেন তার নাম হচ্ছে সামিয়া ফ্রম শাহজাহানপুর। আমাকে জানিয়েছেন হেই ব্রো, আজকে FCB এর খেলা দেখবে কিনা, প্লিজ নিউ কোনো সেগমেন্ট আজকে করো। FCB কিন্তু দুটো দলের সংক্ষিপ্ত নাম, একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে বায়ার্ন মিউনিক, দুটো সংক্ষিপ্ত নামই হচ্ছে FCB। এক FCBর খেলা কিন্তু হয়ে গেছে, বায়ার্ন মিউনিকের খেলা হয়ে গেছে অলরেডি। আমার মোস্ট ফেভারিট টিম হ্যানোভার 96 ছিল, কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বায়ার্ন মিউনিক 2-0 গোলে জিতেছে। মানজুকিচ এবং রিবেরি গোল করেছেন। আপনি বোধহয় আরেক FCBর কথা মিন করেছেন, বার্সেলোনার খেলাও বোধহয় আজকে আছে, তো আমি সেটা দেখার সময় সুযোগ পাবো কিনা জানি
জানি না। এরপর আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন মুগনি, ক্যান্টনমেন্ট থেকে মুগনি জানিয়েছেন যে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্যারেন্টসের জন্য মেডিকেলে পড়া উচিত কি না। খুবই কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবেন বিখ্যাত টকশোয়ে যারা টেবিল এবং চেয়ার টেবিল সেই সাথে চায়ের কাপে সব কিছুতে ঝড় তোলেন তারা। আমি সংক্ষেপে দুটি কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়া উচিত না, কিন্তু বাংলাদেশে আসলে পরিস্থিতিটা এমন হয়ে ছোটোবেলা থেকেই আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে এই হতে হবে, তোমাকে সেই হতে হবে, তোমাকে এই সাবজেক্টে পড়তে হবে, একদম আগে থেকেই সব যেন ছক করে বাঁধানো। জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ গন্তব্য পর্যন্ত সব কিছু পারলে আমরা একদম আগে থেকে নিশ্চিত হয়ে নিয়ে যেতে চাই যে না আমরা ভালো থাকবো, তার জন্য যা যা করণীয় তাই করবো, এবং সব কিছু চাপিয়ে দিতে চাই। একটা শিশুর স্বাভাবিক বিকাশ এবং তার পথে অন্তরায় হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই আমরা করতে থাকি, এবং এজন্যই মনে হয় যে ওই সাবজেক্টে পড়লে হয়তো ভালো চাকরি পাওয়া যাবে, সমাজে হয়তো অবস্থান উঁচু হবে, সোশ্যাল স্ট্যাটাস হাই হবে, তারপরে নানা দিক থেকে নানা রকম এই সব কিছু চিন্তা করে আমরা একটা সন্তানের উপরে বিভিন্ন সাবজেক্টের বোঝা চাপিয়ে দেই এবং বিভিন্ন লক্ষ্যমাত্রা চাপিয়ে দেই। বা বাজেটে যেরকম লক্ষ্যমাত্রা দেওয়া হয় এবারের বাজেটে এত টাকা আদায় হতে হবে রাজস্ব, ঠিক সেরকম লক্ষ্যমাত্রা দুই কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয় প্রাইমারি স্কুলে থাকতেই, যে তোমাকে এই হতে হবে বড় হয়ে, সেই লক্ষ্যেই তোমার যাত্রা শুরু, এবং যেটা সারা জীবন একটা জগদ্দল পাথরের মতো হয়তো তার কাঁধের উপরে চেপে থাকে। তাই নিজের পছন্দের সাবজেক্ট, সে তো বাংলাদেশে একটা প্রহসন মাত্র, এবং অনেকেই সেই সুযোগটা নিতে পারে না, কেউ কেউ হয়তো পারেন, কিন্তু বিদেশে আমি ভিন্ন। সেখানে দেখা যাচ্ছে যে আসলে সবাই যে সাবজেক্ট ইন্টারেস্ট ফিল করছে এবং যে পথে ক্যারিয়ার করতে যাচ্ছে সেদিকে যাচ্ছে, তাতে পাছে লোকে কিছু বললো কিনা বা মানুষজন এটাতে পড়ে ওটাতে কেন পড়লাম এই প্রশ্ন করবে কেন, এটা আসলে তারা ভাবে না। আমাদের এখানেও সেটা হওয়া উচিত ছিল, কিন্তু চাকরির বাজার, অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলিয়ে আসলে আমরা পছন্দের সাবজেক্টে পড়তে পারি না, আরেকটা সাবজেক্টেই পড়তে হয়। তারপরেও যদি সুযোগ থাকে, সময় একটু ফাইট দিয়ে সেই প্রতিকূল অবস্থার সাথে তারপরেও যদি নিজের পছন্দের সাবজেক্টে পড়া যায়, আমার মনে হয় সেটাই করা উচিত। নাহলে ঠিক ইউনিভার্সিটি ভর্তির ওই সুকোমল বৃত্তিগুলো যখনও সজীব থাকে ওই সময়টাতে একটা আত্মিক মৃত্যু ঘটে, এবং সেই আত্মিক মৃত্যুর ফল কারো হয় না, সেটা আমার বিশ্বাস। আর মুগ্নির পরে যিনি আমাকে এসএমএস করছেন তিনি হচ্ছেন তানজিলা। লিখেছেন যে আবছা আবছা ভোর, চারিপাশে কুয়াশার চাদর, ব্যাকুল নেত্র খুঁজে বেড়ায় স্নিগ্ধময় প্রভাকর, জগৎ পথে চলার বাকি আড়ালে যায় দিবাকর। ওকে, আর আমার বোধহয় গলা আজকে বসে আছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আসলে আজকে একটা অফিসিয়াল প্রোগ্রাম উপস্থাপনা করতে হয়েছে আমাকে, রাতেই ছিল, এবং সেটা শেষ করেই দৌড়ে এখানে এসেছি, এবং পরপর দুটো প্রোগ্রাম প্রেজেন্ট করছি, তাই গলার উপর একটু অত্যাচার হয়ে যাচ্ছে আর কি। তাই ক্ষমা, সুন্দর কানে আজকে আমাকে শুনবেন। যদি কোনো মনের কথা বলতে চান, গান শুনতে চান, এবং যদি কিছু জানাতে চান, একটা ছোট এসএমএস করবেন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, কারণ সেই গানটা আপনি ভালো মতোই জানেন, এবং গানটা অনেক জনপ্রিয় একটা গান, অনেক কিংবদন্তি জনপ্রিয়তা পেয়েছে গানটা, যে ভারতের কিছু কতিপয় অসাধু এবং চোরাই সুরকাররা ওই গানটা চুরি করেছেন। সো লেটস এনজয় দ্য সং ফিরিয়ে দাও আমার প্রেম বাই মাইলস। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88 FM। শুনছিলাম গানস এন্ড রোজেসের একটা গান, যেটা আমার খুবই পছন্দের একটা গান, প্যারাডাইজ সিটি। টেক মি নাও টু দ্য প্যারাডাইজ সিটি ওয়্যার দ্য গ্রাস ইজ গ্রিন অ্যান্ড দ্য গার্লস আর প্রিটি। ইন্টারেস্টিং লিরিক্স, এবং সেই গানটার আগে শুনছিলাম মাইলসের গান ফিরিয়ে দাও। এদিকে আমাকে যে বন্ধু তিনি হচ্ছেন নাবিয়া নামের একজন লালমাটি থেকে জানিয়েছেন যে বহুদিন আগের কথা, সেই ব্রিটিশ আমলের কথা, যখন আমি সকালে শো করতাম, এবং লিখেছেন যে সেই কতগুলো বছর আগে যখন ঘুম ভেঙে শুনতাম এবং একটা অন্যরকম অনুভব কাজ করতো, তিনি চান আমি আবার সকালে ফিরে যাই। জিম আমাকে জানিয়েছে আজকে তার জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে, এবং লিখেছেন যে ক্যান আই প্লিজ লিসেন টু ফায়ারফ্লাইজ বাই ওল্ড সিটি। চেষ্টা করবো ভাইয়া গানটা প্লে করার জন্য, আশা করি জন্মদিনটা ভালো কেটেছে আপনার। সাগর কন্যা লিখেছে চন্দ্রদ্বীপ থেকে, যখন তাকে পাই ভাবি হয়তো সহজ ছিল পাওয়া, যখন হারাই ভাবি এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। সুন্দর কথা তো, যখন তাকে পাই ভাবি হয়তো সহজ ছিল পাওয়া, যখন হারাই ভাবি এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। এটা বোধহয় কারো একটা উক্তি কোট করে দিয়েছেন উনি। ডেভিয়েট অনেক পুরনো বন্ধু, যার এসএমএস পেলে আমার ভালো লাগে সবসময়। ডেভিয়েট আমাকে জানিয়েছে ক্যান্টনমেন্ট থেকে যে আই উড ডু এনিথিং টু হ্যাভ হার
to myself, just to have her for myself. Now I don't know what to do. এটা হচ্ছে একটা গানের লিরিক্স এবং সেই গানটা সে শুনতে চায়, যে গানটা তার আমার দুজনেরই অনেক পছন্দের। এটা হচ্ছে ভার্মিলিয়ন পার্ট 2 বাই স্লিপনট এবং একটু পরে খুব অল্প সময়ের মধ্যে আমি গানটা প্লে করছি। ডেভিড, জাস্ট ওয়েট আ বিট। আর আমাকে জিমের এসএমএসটা একবার পড়েছি আমি, এবং আর অনেকে এসএমএস পাঠিয়েছেন। আপাতত ধন্যবাদ দিচ্ছি তাদেরকে এসএমএস করার জন্য, এবং আরও করবেন যদি কোনো গান শুনতে চান বা কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো অনুভব, ভালো লাগা, এনিথিং। এবং যদি কাউকে উইশ করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপটা, অর্থাৎ RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে যা লেখা আছে তা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরেই ফিরছি সাথে। Hey friends, welcome back once again. শুনছেন মধুরাতের আগন্তুক আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। এবং গানটা শুনে আমিও বেশ মগ্নতায় ডুব দিয়েছিলাম। এই গানটার রিকোয়েস্ট পাঠিয়েছিল ডেভিড কিছুক্ষণ আগে, এবং এটা আমারও বেশ পছন্দের গান, যেটা আমি অসংখ্যবার প্লে করেছি আমার শোতে। এর গানটার নাম হচ্ছে ভার্মিলিয়ন, সেকেন্ড পার্ট গানটার, এবং স্লিপনটের গান এটা। গানটা হচ্ছে স্লিপনটের সবচেয়ে আলোচিত গানগুলোর একটা। ভার্মিলিয়ন পার্ট 1 এর মতো এটা খুব আলোচিত হয়েছে, স্পেশালি গানের লিরিক্সগুলো নিয়ে, মিউজিক ভিডিও, এবং সেই সাথে গানের পেছনে আসলে থিমটা কি, মানে গানটা আসলে কোন অর্থের উপরে দাঁড় করানো হয়েছে, সব কিছু নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এবং অ্যাকচুয়ালি এটা ছিল তাদের অ্যালবাম দ্য সাবলিমিনাল ভার্সেস ভলিউম 3, এই অ্যালবামে গানটা ছিল। এবং স্লিপনটের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে তারা যখন স্টেজে পারফর্ম করে কারো চেহারাই দেখা যায় না, সবার পর একটা মাস্ক থাকে, কিন্তু এই গানটা পারফর্ম করার সময়, শুধু এই গানের সময় তারা সেই আবার তাদের যে রেগুলার মাস্ক সেটা চেঞ্জ করে আবার ডেথ মাস্ক নামে আরেকটা অন্যরকম একটা মাস্ক পরে থাকে। কিন্তু অল হোপ ইজ গন ট্যুরে, সেই ওয়ার্ল্ড ট্যুরে তারা আবার এই গানটার সময় কোনো মাস্ক, যেটা তারা অন্য কোনো গানে করে না। দ্যাট মিনস এই গানটা তাদের নিজেদের কাছেও স্পেশাল। এবং এই সেকেন্ড পার্ট আসলে প্রথম পার্টের একটা ধারাবাহিকতা, এবং এই গানটাতে মানে দুটি অ্যাকোস্টিক গিটার, একটা চেলো, একটা পিয়ানো ইউজ করা হয়েছে, এবং সিঙ্গার করি টেইলর যিনি, তার একটা অন্যরকম যেটাকে বলা হয় যে ব্যারিটোন স্টাইলাইজড ভোকালস, সেইটা খুব ভালোভাবে ইউজ করেছেন। এবং খুব সুন্দর সুরেল একটা, যেটা স্লিপনটের অন্য খুব বেশি গানে নেই, সেটা পুরো দুটো ভার্সনেই গানটা চলতে থাকে, এবং সবই গানটাকে একটা অন্যরকম গানের মর্যাদা দিয়েছে ভার্মিলিয়ন পার্ট 2 বাই স্লিপনট, যে গানটার কথা এতক্ষণ আমরা শুনলাম। এবং এটা নিয়ে অনেক সময় মানে এখনও চলে যে আসলে গানটার মিনিংটা কী, এবং মিউজিক ভিডিও দেখে অনেকে রিলেট করার চেষ্টা করেন। ইটস রিয়েলি আ বিউটিফুল সং। এখন আমরা এসএমএসে চলে যাই। অনেক বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন, এখনও পাঠিয়ে যাবেন অবিরত, সবাইকে ধন্যবাদ। আমাকে সানজি জানিয়েছেন যে নিজেকে নিয়ে কিছুটা এই মুহূর্তে অস্তিত্বের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, এবং সেজন্য শুনতে চান। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব, তারা এই গানটা তিনি খুব শুনতে তার ইচ্ছে হচ্ছে। যদি কোনো গান শুনতে চান, নিজের মনের কথা শেয়ার করতে চান, এবং যদি কাউকে উইশ করতে চান বা যে কোনো কিছুর জন্য, একটা ছোট্ট এসএমএস করুন। প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটা বৃষ্টি গান শুনলে আমার ধারণা এখন খারাপ হয় না, ভালোই হয়, যেহেতু বেশ কিছুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে এবং গরমটাও বেড়ে গেছে। সো সেই পরশটা সবাইকে দেওয়ার জন্য এই দলছুটের খুব সুন্দর একটা গান, বৃষ্টি। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4। শুনছিলাম লালনের একটা গান, লালন ব্যান্ডের কম্পোজিশনে, সময় গেলে সাধন হবে না, এবং কম্পোজিশনটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এবং তার আগে শুনছিলাম দলছুটের গান বৃষ্টি। আর এদিকে আমাকে নিশাদ জানিয়েছেন এনা মেডিকেল কলেজ থেকে যে সেই অনেক পুরনো স্মৃতিচারণ, তিনিও পুরনো দিনের কথা লিখেছেন। আরেকজন বন্ধু সকালবেলা যখন শো করতাম ওটা লিখেছিলেন। ঠিক নিশাদ আমাকে ফার্স্ট যখন শুনেছিলেন তখন আমি সকালে শো করতাম, আজকে কেন যেন সেই আমলের কথাই সবাই মনে করছে, আই ডোন্ট নো দ্য রিজন অ্যাকচুয়ালি। আর লিখেছে যে 2009 সেই ব্রিটিশ আমলের কথা, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি এনা মেডিকেলে, এবং ঠিক আগের রাতে তোমাকে ফার্স্ট শুনেছিলাম। আর সেই আবেগ নাকি তার এখনও আছে, আমি ধন্য। ফাবি আমাকে মিরপুর থেকে জানিয়েছেন 13 নদী 7 সমুদ্র, নো মোর লোনলি নাইট বাই পল কার্টনি, টিপ টিপ বৃষ্টি বাই শেখ, যে কোনো একটা গান তিনি শুনতেই চান আজকে। আর ওদিকে একজন শহীদ হয়ে যাচ্ছেন জিম নামে সেই বন্ধুটি, যার আজকে জন্মদিন ছিল। ওল্ড সিটির গান ফায়ারফ্লাইজের জন্য একটু ওয়েট করুন ভাইয়া, আমি আপনার জন্য স্পেশাল এই গানটা একটু পরে প্লে করছি। আর সেই সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে 14 তারিখ গেল, এবং গত 12 সেপ্টেম্বর ছিল আমাদের এই বাংলাদেশেরই বলবো যে এই মাটিতে জন্ম নেওয়া অন্যতম একজন গুণী মানুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস। এবং আমার মনে আছে, আমি একটু স্মৃতিচারণ করি, সেই সবাই যে বলছেন 2009 সালে সেই সকালবেলা যখন শো করতাম, ঠিক ওই সময়েরই ঘটনা। 2009-এর 12 সেপ্টেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান, এবং তখন আমি সকালে শো করি, আমার সকাল। আমার মনে আছে যে 12 তারিখ যখন এই ঘটনাটা ঘটলো, এই দুঃসংবাদটা আমরা শুনলাম, তার পরের দিন শোটাতে 13 সেপ্টেম্বর আমি পুরো শোয়ের টাইমটা জুড়েই আমি স্বাভাবিক হতে পারি, আমার অন্যতম পছন্দের একজন মানুষ। এবং ওই শোয়ের সবগুলো গানই প্লে করেছিলাম, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানগুলো এবং বিভিন্ন জনের গাওয়া তার গানগুলো, অন্য কোনো গানই ওই শোতে প্লে করিনি, আমার এখনও মনে আছে। এবং আমার
গত 6 বছর বা 5 বছরে যতগুলো মেমোরেবল শো আছে তার মধ্যে ওটা একটা শো, এবং অসাধারণ সব সেই ফোক সং প্লে করছিলাম এবং রেসপন্সও অনেক ভালো পেয়েছিলাম আমি। অনেক এই সময়ের অনেক জনপ্রিয় মিউজিশিয়ান SMS পাঠিয়েছিলেন ওই শোটাতে, তার সেই সবগুলো গান একসাথে শুনতে পেয়ে আমার এখনও সেই শোয়ের কথা মনে পড়ে। তো 2009, 2013, 4 বছর হয়ে গেল, এবং আমার কাছে মনে হয় যত সময় যাবে তার গানের আবেদনগুলো কমবে তো নাই, বরঞ্চ যত সময় যাবে তত বাড়বে আরও। এবং আজকেও ট্রিবিউট হিসেবে বেশ কিছু গান আমরা শুনবো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। আর এখন একটা গান, আরই একটা গান যেটা শুনছি, একটু পরেই ফিরছি, তারপরে জিমের পছন্দের গানটাও দেবো। আর যদি আপনি কোনো গান শুনতে চান বা কোনো মনের কথা শেয়ার করতে চান বা কাউকে উইশ করতে চান, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ফ্রেন্ডস, ফিরে এলাম আরও একবার এবং শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে প্রাণচাটি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM। একটু আগে শুনছিলাম সেই জিমি রিকোয়েস্ট করা গান ওল্ড সিটির গান ফায়ারফ্লাইজ, এবং এই মুহূর্তে আমি কয়েকটা SMS পড়বো না, কারণ এখন সময় এসেছে আরেকটা সেগমেন্টে চলে যাওয়ার, তাই সবাইকে নিয়ে সেই সেগমেন্টে চলে যাচ্ছি। মুভি অফ দ্য উইক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেগমেন্ট মুভি অফ দ্য উইক। এবং আজকে যে সিনেমার কথা বলবো এটা হচ্ছে একটা থ্রিলার সিনেমা, এবং আমার থ্রিলার ধরনের সিনেমা খুব বেশি ভালো লাগে, প্রায় এই জন্য থ্রিলার বেশি দেখা হয় আমার। আর খুব রিসেন্টলি সিনেমাটা দেখেছি, অবশ্যই ভালো সিনেমা, আদারওয়াইজ আমি শোতে বলতাম না, এবং আশা করছি যে যারা দেখবেন আমার কথা শুনে তারা এনজয় করবেন। এটা হচ্ছে এবছরেরই ছবি, খুব বেশি দিন আগের না, মে মাসের শেষ তারিখ দিনে 31 মে রিলিজ হয়েছে এই ছবিটা। রিলিজ যাকে বলে আমেরিকা এবং ফ্রান্স দুটি দেশে রিলিজ হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে নাও ইউ সি মি। এটার পরিচালক হচ্ছেন ফ্রেঞ্চ ডিরেক্টর একজন লুইস লেটারিয়ার, আর অভিনয় করেছেন অনেকেই, তার মধ্যে জেজ এইজেনবার্গ, মার্ক রাফালো আছেন, উডি হ্যারেলসন, ইসলা ফিশার, ডেভ ফ্রাঙ্কো, মেলানি লরিয়েন্ট, সেই ফ্রেঞ্চ সুইট অ্যাক্ট্রেস তিনিও আছেন, মর্গান ফ্রিম্যান আছেন, মাইকেল কেইন আছেন, অনেক অনেক বিখ্যাত অনেক লোকজন আছেন। তো বিষয়বস্তু হচ্ছে সংক্ষেপে এরকম, এটা হচ্ছে তার আগে বলে নেই, 1 ঘন্টা 55 মিনিটের একটা সিনেমা এবং থ্রিলার ধর্মী, খুব খুব ভালো, যেটা IMDb 7.3 র্যাঙ্ক দিয়েছে তাকে। এবং আমি একটু সংক্ষেপে সিনেমাটা সম্পর্কে বলছি। তবে থ্রিলার সিনেমার একটা সমস্যা হচ্ছে যে কাহিনী বা সাসপেন্স যদি আমি আগে বলে দিই তাহলে কিন্তু অনেকখানি মজা নষ্ট হয়ে যায়। তারপর কিছুটা যতটুকু সম্ভব বলছি যেন আপনি সিনেমাটা দেখার ইন্সপিরেশনটা পান। এই সিনেমাটা আসলে ম্যাজিশিয়ানদের নিয়ে, এবং যারা ম্যাজিক পছন্দ করেন তারা আরও বেশি এনজয় করবেন সিনেমাটা। শুরুতে দেখানো হয় যে আমেরিকার বিভিন্ন জায়গাতে 4 জন ম্যাজিশিয়ান তাদের কারিশমা দেখাচ্ছেন। কেউ হাত সাফের কাজে খুব দক্ষ, কেউ বা আবার একেবারে চারদিক থেকে আটকানো একটা বাক্স এবং শিকল দিয়ে হাত পা বাঁধা, তার ভিতরে সেই পিরানহা মাছ ছেড়ে দেওয়া হচ্ছে, যে মাছ মানুষকে খেয়ে ফেলে। 1 মিনিটের মধ্যে সে যদি বের না হয়ে আসতে পারে ওই বাক্স থেকে, তাহলে পিরানহা মাছ তার ভিতরে ছেড়ে দেওয়া হবে এবং তার সব 1 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে খেয়ে। এরকম একটা দৃশ্য থেকে আটকানো একটা জাল থেকে একজন বের হয়ে আসছেন, এরকম একজন দক্ষ ম্যাজিশিয়ান। আবার কাউকে হয়তো দেখাচ্ছে যে খুব মেডিটেশনে ওস্তাদ, মানে আপনাকে সামনাসামনি দাঁড়িয়ে আপনাকে এমনভাবে হিপনোটাইজ করবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কখন হিপনোটাইজড হয়ে গেছেন, এবং সে যা বলিয়ে নিতে চাইবে আপনাকে দিয়ে তাই বলিয়ে নিতে পারবে, আপনি টের পাবেন না। এইভাবে সেই যিনি হিপনোটাইজে দক্ষ তিনি এইভাবে জালিয়াত করেন, মানুষকে হিপনোটাইজ করে তার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে নেন। এরকম 4 জন বিভিন্ন রকম হাতের কাজ জানা বা মেডিটেশন জানা 4 ধরনের স্পেশালিটি 4 জনের আমেরিকার বিভিন্ন জায়গাতে তার ম্যাজিক দেখাচ্ছেন, এরকম প্রথমে দেখানো হয় সিনেমা শুরুতে। তাদের নাম হচ্ছে ড্যানিয়েল অ্যাটলাস, হেনরি রিভস, জ্যাক ওয়াইল্ডার এবং মেরিট ম্যাকিনি, এই 4 জন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 4 জনই যখন জাদু দেখানো শেষ করার পর একটা অদ্ভুত রকম কার্ড, যেখানে একটা জায়গার ঠিকানা লেখা এবং একটা টাইম দেয়া। এই কার্ডটা সবাই তো প্রথমে তো তারা জানে না যে 4 জনকে দেওয়া হয়েছে, যে পায় সে মনে করে যে শুধু তাকেই ইনভাইটটা করা হয়েছে, এবং সেই জায়গাতে সেই সময়ে সে হাজির হয়, গিয়ে দেখে যে 4 জন এভাবে, ঠিক তার মতো আরও 3 জন এসছে, এবং তখন তাদের মধ্যে পরিচয় হয়। কেউ কেউ হয়তো আগেই পূর্ব পরিচিত ছিল, এবং তারা সবাই জানতে পারে যে তাদেরকে এখানে আসার কথা বলা হয়েছে এই সময়টাতে, কিন্তু কে আসতে বলেছে, কেন আসতে, এই জায়গাটা কি আসলে কেউই জানে না। তো তারা হঠাৎ করেই সেরকম একটা বন্ধ ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হয় সেই নির্ধারিত সময় এবং জায়গাতে। তারপরে যেটা হয় যে কোনো মানুষ তাদের সামনে আসে না বা কেউ তাদের সামনে সে কোনো কিছু বলে না, কিন্তু অটোমেটিকভাবে একটা হলোগ্রাফিক স্ক্রিনের মতো একটা কিছু তথ্য এবং ছবি ভেসে ওঠে ঘরের মধ্যে, এবং সেখান থেকে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, যেটা তখন দেখানো হয় না যে আসলে কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। কিন্তু এটুকু আমরা জানতে পারি দ্য আই নামের একজন, যার ছদ্মনাম হচ্ছে দ্য আই, তিনি তাদেরকে কিছু একটা কাজ করতে বলে এবং কোনো একটা মিশন তাদেরকে দেয়, কিন্তু কী মিশন, কী কাজ, কেন, এগুলো তখনও বোঝা যায় না। এবং ঠিক তার 1 বছর পরের ঘটনার পরে দেখানো হয় যে তারা সবাই একসাথে, এবং তার একটা গ্রুপ ফর্ম করেছে 4 জন ম্যাজিশিয়ান, যার নাম হচ্ছে দ্য 4 হর্সম্যান, এবং সেই গ্রুপ বিভিন্ন জায়গায় শো করবে, এরকম একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হয়। এবং তাদের প্রথম পারফরমেন্সটা থাকে সেটা হচ্ছে যে একটা অন্যরকম একটা প্রেজেন্টেশন, যেটার একেবারে
হল ঘর ভর্তি বা মিলনায়তন ভর্তি একটা জায়গা থাকে এবং লাস ভেগাসে, সেই লাস ভেগাসের MGM গ্র্যান্ড হোটেলে তারা একটা ম্যাজিক দেখাবে এবং হাজার হাজার দর্শকের ভেতরে এই অন্যরকম একটা পরিবেশ। তার মধ্যে তারা প্রথম শো করে দ্য ফোর হর্সম্যান, এবং সেই প্রথম শোতে তারা এরকম একটা ব্যাপার করে যে অডিয়েন্সের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে তারা সিলেক্ট করে এবং স্টেজে ডেকে আনে। তারপরে তার নাম জিজ্ঞেস করে, দেখা যায় যে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক যিনি একটা ব্যাংকে চাকরি করেন ফ্রান্সের, এবং সেই ব্যাংকের পার্শিয়াল ওনার তিনি, এবং তার ব্যাংকের অ্যাকাউন্টও সেই ব্যাংকে। তখন তার ব্যাংকের নাম জিজ্ঞেস করা হয়, সেই ফোর হর্সম্যান তাকে ব্যাংকের নাম জিজ্ঞেস করেন। ব্যাংকের নাম বলার পরে সবাইকে অবাক করে দিয়ে সেই চার জাদুকর ঘোষণা দেয় যে এখানে বসে, লাস ভেগাসে বসে তারা সেই ফ্রান্সের ব্যাংক ডাকাতি করবে, ওখানে না গিয়ে। মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার, সবাই তো অবিশ্বাস নিয়ে থাকে যে কীভাবে সম্ভব, ভিতরে থাকবে আমেরিকার লাস ভেগাসে, কিন্তু ফ্রান্সের একটা ব্যাংক ওদিকে এই সময় অটোমেটিক চুরি হয়ে যাবে, এর কীভাবে সম্ভব। এবং তারা আরও অবাক করে সবাইকে যখন বলে যে চুরি করবে এই দর্শকদের মধ্য থেকে যাকে তারা এইমাত্র স্টেজে ডেকে আনলো, সেই মানুষটা সে এখন 1 সেকেন্ডের মধ্যে টাইম মেশিনে করে আমেরিকা থেকে ফ্রান্সে যাবে এবং সেখানে গিয়ে ব্যাংকটা ডাকাতি করবে। এটা কীভাবে সম্ভব? তারা বললো যে ম্যাজিকের মাধ্যমে সবই সম্ভব। এবং তারপর আসলেই সেরকম কিছু দেখানো হয় যে বিদ্যুৎ বেগে লোকটা কীভাবে যেন পৌঁছে যায় এবং ব্যাংকের সব টাকা ডাকাতি হয়ে যায়, এবং ইন্টারেস্টিং সেই টাকাগুলো ছড়িয়ে দেওয়া হয় ওই মিলনায়তনে যে দর্শকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একেবারে। এবং প্রথমে সবাই হয়েছিলেন হয়তো এটা ধাপ্পাবাজি, জাদুকরদের একজনকে হয়তো ভুল হলো তারা কোনোভাবে, কিন্তু পরবর্তীতে জাদু শেষ হওয়ার পরে জানা যায় ওই ব্যাংকে আসলেই ডাকাতি হয়েছে, এবং আগের দিন না হলেও কয়েকদিনের মধ্যে ডাকাতিটা হয়েছে। এবং যেহেতু তারা ম্যাজিশিয়ানরা এরকম একটা কথা বলেছিল তারাই করবে, তাই FBI এজেন্ট মার্ক রাফালো ওই ভূমিকাতে অভিনয় করেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয় যে আসলে ঘটনাটা কি, ফ্রান্সের সেই ব্যাংক ডাকাতের রহস্যটা আসলে কি, এটা উদ্ধার করার জন্য। এবং ইন্টারপোল থেকে একজন ফ্রেঞ্চ ডিটেকটিভকে, একজন ফ্রেঞ্চ ফিমেল ডিটেকটিভ, ওই যে মেলানি লরিয়েন্ট যেটা বলেছি, সেই ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস এই ভূমিকাতে অভিনয় করেছেন, তাকে মার্ক রাফেলোর সাথে অ্যাটাচ করে দেওয়া হয় এবং তারা দুজনে এটার তদন্তে নামেন যে আসলে কীভাবে ব্যাংকটা ডাকাতি হলো, সেই ফ্রান্সের ব্যাংক ডাকাতি। এবং 4 জনকে আটক করা হয়, সেই ম্যাজিশিয়ান 4 জনকে। কিন্তু এটা তো আসলে একটা ব্যাপার না, সময় লাস ভেগাসে ছিল, সেখানে হোটেলে ম্যাজিক দেখা ছিল, তারা মুখে যাই বলুক না কেন তাদের পক্ষে তো আসলে মানে লাস ভেগাসে বসে ফ্রান্সের একটা ব্যাংক ডাকাতি করা সম্ভব না, এটা ম্যাজিকের টুকটাক ছাড়া কিছুই না। তাই কোনো শক্ত প্রমাণ না পেয়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ, কিন্তু তাদের পেছনে ঠিকই নজরদারি চলতে থাকে এবং তাদের পেছনে পুলিশের তৎপরতাও চলতে থাকে যে আসলে তারা কি করে, সন্দেহজনক কোনো কিছু। এবং এভাবে ঘটনা এগিয়ে যেতে থাকে এবং সেই ব্যাংক ডাকাতির রহস্যের কোনো কুল কিনারা হয় না। এদিকে যেটা দেখানো হয় যে সেই সময়ে ওই লাস ভেগাসের শো এর সময় ওই গ্যালারিতে আরেকজন উপস্থিত ছিলেন, যিনি হচ্ছেন মর্গান ফ্রিম্যান, যে ভূমিকাতে অভিনয় করেছেন। তিনি হচ্ছেন আরেকজন মিউজিশিয়ান, কিন্তু তিনি এখন আর ম্যাজিক দেখান না, তিনি রিটায়ার করেছেন, কিন্তু তিনি এখন অন্য একটা কাজ করেন। সেটা হচ্ছে যে অন্য ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় সেই রহস্যটা তিনি খুব মন দিয়ে তাদের ম্যাজিক দেখেন এবং বের করার চেষ্টা করেন যে ম্যাজিকটা আসলে কীভাবে দেখানো হয়েছিল, এবং সেই রহস্য উদ্ধার করে একটা বই বের করেন এবং বা সিডি আকারে সেটা পাবলিশ করেন এবং মানুষজন দেদারসে তার সেই সিডি কেনে, এবং এভাবে তিনি ম্যাজিশিয়ানদের চেয়ে আরও অনেক বেশি আয় করেন, অর্থাৎ অন্যদেরকে একই সাথে বিপদে ফেলেন, কারণ তাদের ম্যাজিকের রহস্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে এবং অন্যের ম্যাজিকের রহস্য উদ্ঘাটন করে তিনি পয়সা কামিয়ে থাকেন। এরকম একজন এক্স ম্যাজিশিয়ান মর্গান ফ্রিম্যান, তিনিও ওই মুহূর্তে ছিলেন এবং তিনিও সেটা উদ্ধারের চেষ্টায় লেগে যান, তার নিজস্ব সেই বইয়ে বা সিডিতে সেটা প্রেজেন্ট করবে, এরকম নানামুখী সাথে মাঠে নামে। এইভাবে ঘটনা এগিয়ে যেতে থাকে এবং দ্য ফোর হর্সম্যান সেই ম্যাজিশিয়ান গ্রুপের পরবর্তী শো হচ্ছে নিউ অরলিন্সে, এবং নিউ অরলিন্সের শোতে তার আরেকটা কাজ করে একটা বিখ্যাত ইন্স্যুরেন্স কোম্পানির মালিক যার নাম হচ্ছে ট্রেসলার। সেই ট্রেসলারের ইন্স্যুরেন্সের তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কীভাবে যেন তারা অনেক বিশাল একটা টাকা ওই স্টেজে বসেই সরিয়ে ফেলে, এবং ওই সময় যারা গ্যালারিতে উপস্থিত ছিল তাদের সবাইকে বলা হয় যে এর অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে তোমাদের সবার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। তো আসলেই দেখা যায় যে তাদের ব্যালেন্স এরকম হয়ে যাচ্ছে। প্রথমে তারা বিশ্বাস করেন এটা কীভাবে সম্ভব, কিন্তু পরবর্তীতে ফোন থেকে তারা কনফার্ম হয় যে আসলেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, এবং এক্স্যাক্টলি ট্রেসলারের অ্যাকাউন্ট থেকে যত টাকা গায়েব হয়েছে ঠিক সবার অ্যাকাউন্টে ঠিক ততটা টাকাই বিভিন্নভাবে জমা হয়েছে। অবিশ্বাস্য ব্যাপার, এটা কীভাবে সম্ভব। এবং তারপরে ওখান থেকে তারা হেলিকপ্টার করে স্টেজ থেকে পালিয়ে যায়, এরকম একটা ম্যাজিক দেখানো শেষে অদ্ভুত। এদিকে সেই FBI এজেন্ট মার্ক রাফালো এবং সেই ফ্রেঞ্চ ডিটেকটিভ লরিয়েন্ট, তারা দুজন এই রহস্য উদ্ঘাটনের পিছনে একের পর এক দৌড়াতে থাকেন, কিন্তু এই ফোর হর্সম্যানের রহস্য বা তাদেরকে ধরা কোনোটাই আসলে সম্ভব হয় না। এবং ফোর হর্সম্যানের শেষ শোটা হয় নিউ ইয়র্কে, এবং চারদিকে পুলিশ প্রহর আগে থেকে প্রস্তুত থাকে যে এবার তাদেরকে ধরতেই হবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবারও তারা পালিয়ে যায় কীভাবে যেন, এবং সব পুলিশ ডিপার্টমেন্ট ডিটেকটিভ সবাইকে বোকা বানাতে থাকে একের পর এক সেই ম্যাজিশিয়ান, 4 ম্যাজিশিয়ান, এবং এভাবে কাহিনী এগিয়ে চলে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আসলে ধরা সম্ভব হয় না। পুলিশ FBI বারবার বোকা বলতে থাকে, এবং সেই মর্গান ফ্রিম্যান যিনি আরেকজনের ম্যাজিকের রহস্য উদ্ধার করে তিনি কোটি কোটি টাকা, তিনিও শেষ পর্যন্ত একটা অন্যরকম একটা ধোঁয়াশার মধ্যে থাকেন যে আসলে কী হচ্ছে বা তারা এই স্টেজে বসে এই কাজগুলো কীভাবে করছে। এবং এভাবে চলতে চলতে একদম সিনেমার শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যখন রহস্য একেবারে তুঙ্গে, যে আসলে সেই দ্য আই
যে ওই 4 জন ম্যাজিশিয়ানকে ইনভাইট করেছিল একটা জায়গাতে একটা বিশেষ সময়ে এবং তাদেরকে একটা মিশন দিয়েছিল। 1 বছর পরে যখন তারা ম্যাজিক দেখানো শুরু করে, তার সেই মিশনই আসলে বাস্তবায়ন শুরু করে। সেই পেছনে থাকা মানুষটা আসলে কে, দ্য আই আসলে কার ছদ্মনাম, বা এই সব কিছুর পেছনে আসলে কে আছে, এই 4 জনকে দিয়ে কে এই কাজগুলো করিয়ে নিচ্ছে, এরকম একটা প্রশ্ন যখন সম্মুখে এসে দাঁড়ায় এবং আসলে সিনেমার ক্যারেক্টারগুলো যেমন বুঝতে পারেন না, আপনি দর্শক আপনিও বুঝতে পারবেন না আসলে এর পিছনে কে আছে বা কীভাবে হচ্ছে, তখন একদম শেষ সময় ইন্টারেস্টিং হয়তো আমরা জানতে পারি সেটা হচ্ছে যে এফবিআই এজেন্ট আসলে এই রহস্য উদ্ধার করার পেছনে নিয়োজিত ছিল মার্ক রাফালো, সেই আসলে সব কিছুর পেছনে কাজ করছে। এবং আসলে সে আইসে এবং সেই ওশানকে খবর দিয়েছিল এবং তাদেরকে একটা স্পেশাল মিশন দিয়েছিল। এবং মিশনটা হচ্ছে এরকম, আসলে সেই এফবিআই এজেন্ট, তার বাবা একজন মিউজিশিয়ান ছিলেন, তার নাম ছিল লিওনেল শ্রাইক। এবং লিওনেল শ্রাইক হচ্ছে ওই যে মর্গান ফ্রিম্যানের কথা বলছিলাম, আরেকজনের ম্যাজিকের রহস্য উদ্ধার করে সে টাকা কামায়। তো লিওনেল শ্রাইকের এরকম সবগুলো ম্যাজিকের রহস্য উদ্ধার করে মর্গান ফ্রিম্যান যখন কোটি কোটি টাকা কামিয়ে নিলেন, তখন লিওনেল শ্রাইক সে ম্যাজিশিয়ান ভাবলেন যে তার আসলে বেঁচে থাকা তো একদম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ রুটি রোজগারের পথ তো বন্ধ, সবগুলো ম্যাজিকের রহস্য উদ্ধার হয়ে যাচ্ছে। তখন জীবনের ঝুঁকি নিয়ে লিওনেল শ্রাইক নতুন একটা ম্যাজিক আবিষ্কার করেন, সেটা হচ্ছে যে একটা বিশাল সিন্ধুকের মতো একটা বাক্সে তাকে বন্দি করে নদীর নিচে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কারণ তার আর কোনো পথ ছিল না, সেই ম্যাজিশিয়ানের নতুন কিছু দেখাতেই হতো, আদারওয়াইজ তার জীবিকা অর্জনের পথ সম্পূর্ণ রুদ্ধ ছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই ম্যাজিকটা দেখাতে গিয়ে নদীর সেই বাক্স থেকে তিনি আর বের হয়ে আসতে পারেননি এবং সেই নদীর ভেতরে তার সলিল সমাধি হয়। এবং সেই লিওনেল শ্রাইকের ছেলে হচ্ছে এখনকার সেই এফবিআই এজেন্ট, এবং সে ছোটোবেলাতেই শপথ নিয়েছিল যে তার বাবার এই জীবনের করুণ পরিণতির জন্য যারা দায়ী, যে সিন্ধুক কোম্পানি সেটা বানিমানের র ম্যাটেরিয়াল দিয়ে, যার কারণে সে সিন্ধুকটা ঠিকমতো কাজ করেনি, তাদের প্রতিও তার প্রতিশোধ নিতে হবে। এবং তার বাবা মারা যাওয়ার পরে যে ইন্স্যুরেন্স কোম্পানি এবং যে ব্যাঙ্কগুলো তার বাবার সেই ইন্স্যুরেন্সের টাকা বা অন্য টাকা ফেরত দেয়নি এবং তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করেছে, সেই ফ্রান্সের ব্যাংকটা ছিল সেই ব্যাংক। এবং যে ইন্স্যুরেন্স কোম্পানির টাকা তারা ম্যাজিকের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি আসলে তার বাবার ইন্স্যুরেন্সের টাকাও এভাবে ফেরত দেয়নি, মেরে দিয়েছিল। তাই একে একে সেভাবে প্রতিশোধ নিচ্ছিল। এবং সর্বশেষে মর্গান ফ্রিম্যান, যে তার বাবার রহস্যের ম্যাজিকের একটার পর একটা রহস্য উদ্ঘাটন করে তার বাবার মৃত্যু ঠেলে দিয়েছিল, সেই মর্গান ফ্রিম্যানকেও তাই সে অন্য একভাবে নিজে সে যে টাকাগুলো সরিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, সেই টাকাগুলো আসলে মর্গান ফ্রিম্যানের গাড়ির ভেতরে সে কীভাবে যেন রেখে দেয়, যার ফলে দোষী সাব্যস্ত হয় মর্গান ফ্রিম্যান এবং সে তাকে অনেক বেল হয়। এবং এভাবে সে সবার প্রতি একে একে প্রতিশোধ নেয়। এবং সেই এফবিআই এজেন্ট মার্ক রাফালোই আসলে দ্য আই সব কিছুর পেছনে। এবং অসাধারণ একটা একেবারে সাসপেন্সে ভরা সিনেমা, এবং আশা করছি যে আপনাদের ভালো লাগবে। নাও ইউ সি মি, এই মুভিটা নাও ইউ সি মির মতো নাও ইউ উইল সি দ্য মুভি, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আজকের মুভি অফ দ্য উইকে ছিল এটাই সিনেমা। এখন যদি কিছু বলতে চান, কোনো গান শুনতে চান, SMS করুন, প্রথমে আর লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আমার যত কথা, যত স্বপ্ন ব্যথা, আমার হারিয়ে যাওয়া সব ইট পাথরের এই শহরে। এবং শুনছিলাম আরবো ভাইরাসের গান শহর, এবং তার আগে শুনছিলাম গান হতেও পারে এই দেখাই শেষ দেখা, কিন্তু এই কথাই শেষ কথা না। দুটো পর্যন্ত ইরাজ আপনার পাশে থাকবে প্রাণ চাটনি প্রেজেন্স, প্রাণ টক ঝাল মিষ্টি নিয়ে, শুধুমাত্র রেডিও আমার 88.4 FM এর হট সিট জুড়ে। সময় এখন 12:40, এখনও 1 ঘন্টা 20 মিনিট কিন্তু বাকি আছে আমাদের কাছে। এবং আমাকে ইকবাল জানিয়েছে পুরনো ঢাকা থেকে, মায়া লাগাইছে, এই গানটা তিনি শুনতে চান বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। সাগর গুলশান 2 নম্বর থেকে জানিয়েছে আজকে তার ফ্রেন্ড সাগর, সুমনা এবং তার 3 জনেরই একসাথে জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু অল অফ ইউ। অনামিকা সায়েন্স ল্যাব থেকে জানিয়েছে তারও জন্মদিন, সো তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এবং মিরাজ তোফায়েল সাইদ মালিবাগ থেকে 3 জন জানিয়েছেন আবার আমি উঠে দাঁড়াই, সুমনা রানিনার এই গান শুনতে চান। লিখেছেন আমাকে জে নাও ইউ সি মি, এই মুভিটা অলরেডি 5 বার দেখেছি, জাস্ট অসম, অসম্ভব ভালো লেগেছে, সুপারব, লুক ক্লোজলি বিকজ দ্য ক্লোজার ইউ থিঙ্ক ইউ আর ইউ উইল অ্যাকচুয়ালি সি। এটা হচ্ছে সিনেমার একটা কথা, এবং ম্যাজিশিয়ানরা এটা বলে আরও বেশি। আসলে ম্যাজিক হচ্ছে এমন একটা ব্যাপার, আসলে বিভ্রান্তি ছড়ানো, ইলিউশনিস্ট হয় ম্যাজিশিয়ানরা, এবং আপনাকে বলছে একটা, এবং আপনাকে এমন জায়গায় কনসেন্ট্রেট করতে বলছে যেখানে কনসেন্ট্রেট করলে আপনি আসলে আসল রহস্যটা থেকে চোখ সরে যাবে। সবসময় আসলে আপনার ব্রেন ওয়াশ এবং আই ওয়াশ সবগুলোই করে থাকে ম্যাজিশিয়ানরা। এবং এটা যখন আসলে এরকম মুভি কিছু দেখলে মনে হয় যে ম্যাজিক আসলে একটা আর্ট, কারণ মানে কাউকে বিভ্রান্ত করাটাও যে একটা শিল্প হতে পারে, সেটা হচ্ছে ম্যাজিকে তার সবচেয়ে বড় প্রমাণ। কত আর্টিস্টিক ওয়েতে আপনি আরেকজনকে বিভ্রাবেন, একটা বিভ্রম তৈরি করতে পারবেন এবং তাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যেতে পারবেন, এটাও একটা শিল্প, মানে বিভ্রান্তি ছড়ানো একটা শিল্প, এবং ম্যাজিক এটা আসলে সম্ভব করতে পেরেছে। সেই কারণে মানে এক্সএনে আগে একটা প্রোগ্রাম হতো যে ম্যাজিকের সিক্রেটগুলো ঠিক আজকের মর্গান ফ্রিম্যান যেরকম ওই সিনেমাতে রহস্য উদ্ঘাটন করতেন, ওরকম ওই রহস্য উদ্ঘাটন করে দেখানো হয় যে এই ম্যাজিকগুলো আসলে কীভাবে করা হয়। প্রোগ্রামটা আমি খুব দেখতাম এবং ম্যাজিকের প্রতি আমার ব্যাপক ইন্টারেস্ট আছে। সো আশা করি এই মুভিটা যারা দেখবেন একদম প্রত্যেকটা সেকেন্ড এনজয় করবেন। আর যে আরও লিখেছে যে আমাদের স্ট্যাটাস, সেলফোন সব জায়গায় এই মুভি, জ্যামে পড়লেই সেলে এই মুভি দেখা শুরু করে দিই। আর আরও অনেকেই মুভিটার নাম আরেকবার জানতে চেয়েছেন, এটা হচ্ছে নাও ইউ সি মি।
চমৎকার। এটা এতই ব্যবসা নেওয়া হয়েছে, ব্লকবাস্টার হিট, যার কারণে প্রোডাকশন মানে প্রডিউসাররা ঘোষণা দিয়েছেন যে এটার একটা দ্বিতীয় পর্ব করবেন, এটা সিকুয়েলও কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করব। আর অনেকে SMS পাঠিয়েছেন, তবে আপাতত SMS পড়ছি না। যদি কোনো গান শুনতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, কাউকে উইশ করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আরেকটা গান, যেটা গেয়েছে প্রদীপ কুমার এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল লন্ডন আন্ডারগ্রাউন্ড, এবং সেটাও ট্রিবিউট হিসেবে প্লে করছি, যেহেতু গিয়েছিল তার মৃত্যুবার্ষিকী। একটু পরে ফিরছি। So friends, welcome back once again. শুনছেন মধ্যরাতের আগন্তুক, আপনার নির্ঘুম বন্ধু আজকে আর চলছে প্রাণ চাটনি প্রেজেন্স, প্রাণ টকঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। একটু আগে শুনছিলাম দারুণ একটা গান, এটা হচ্ছে ফিনল্যান্ডের ব্যান্ড পোয়েটস অফ দ্য ফলের একটা গান, ক্রেডলড ইন লাভ, এবং গানটা লিরিক্সটা কিন্তু অনেক অনেক অদ্ভুত সুন্দর। আর কয়েকটা লাইন মানে একটু শেয়ার না করার লোভ সামলাতে পারছি না। Starting at the blue notes of her eyes to pack up pages, to pierce my guard and to take my soul off to faraway places. Told me I'll never be alone, 'cause you're right there. We took a gamble with this love, like sailing to the storm, with the waves rushing over to take us. We were battling against the tide. You were my beacon of salvation. I was your strait. So don't cry for your love. Cry tears of joy, 'cause you're alive, cradled in love. Don't cry for your love. Cry tears of joy, 'cause you're alive, cradled in love. Superb lyrics. সেই গানটা শুনছিলাম, এবং এখন আবার কিছু SMS পড়ে ফেলা যাক এই ফাঁকে। আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন সেতু, নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন আজকে তন্নির জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। যদিও তিনি এই মুহূর্তে দেশে নেই, দেশের বাইরে আছেন দুবাইতে। অনামিকা আসিন, রকি অ্যাঞ্জেল, ইমরান, তারপরে জাকির, নীলান্তি, সুন্দর নাম, লিজা, আরিফ, অনামিকা, রুবেল, আশিক, শাওন, মাসুম, আলিয়া আজম, আল ফারাবি, অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সবাইকে থ্যাঙ্কস আ লট ফর সেন্ডিং দ্য মেসেজেস। যদি কোনো গান শুনতে চান কিংবা মনের কথা শেয়ার করতে চান অথবা কাউকে উইশ করতে চাই, যে কোনো কিছুই লিখতে চান না কেন একটা SMS করুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে লিখতে হবে RA, অর্থাৎ রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন RA, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা, আর পাঠাতে হবে যে নাম্বারটা, সেটা হচ্ছে 2323। ব্ল্যাকের একটা গান ছিল তাদের ফার্স্ট অ্যালবাম, যেটা ছিল অ্যালবামের নাম আমার পৃথিবী, সেলফ টাইটেল যেটা গানটা ছিল, অর্থাৎ আমার পৃথিবী যে গানটা, সেই গানটা তাদের সর্বশেষ অ্যালবাম, যেটা হচ্ছে আরেকটা সেলফ টাইটেল অ্যালবাম ব্ল্যাক নামে বের হয়েছে। সেই অ্যালবামে আবার নতুন করে কম্পোজ করে ব্ল্যাক এই গানটা আবার বের করেছে, এবং সেই রিকম্পোজড ভার্সনটা প্লে করছি, আমার পৃথিবী বাই ব্ল্যাক। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে প্রাণ টকঝাল মিষ্টি, অনলি অন রেডিও আমার 88.4 FM। আর একটু আগে শুনছিলাম মিলার একটা গান, চাঁদের বুড়ি রিমিক্স ভার্সন। তার আগে ছিল ব্ল্যাকের গান আমার পৃথিবী, সেটার রিকম্পোজড ভার্সন। আর তোমরা নিশ্চয়ই করো, কলেজে তোমাদের ব্যাগ খুললে নিশ্চয়ই তেঁতুল আমের চাটনি পাওয়া যাবে। তাই তোমাদের সাথে আরও ইয়ামি করতে প্রাণ নিয়ে এলো বার্মিজ চাটনি। এখন আর তোমাদেরও কক্সবাজার যেতে হবে না, হাত বাড়ালেই পেতে পারো প্রাণ বার্মিজ চাটনি সব জায়গায়। কিছু SMS পড়া যাক। আলফার আমি আমাকে জানিয়েছেন নারিন্দা থেকে যে ম্যাজিক নিয়ে আসছিল। Magic, as people say, illusion of eye, but sometimes the illusion is what it really matters, and that wonder is just a part of real life. এটা হচ্ছে তার কথা। সাজিদ খিলগা থেকে জানিয়েছে যে অনেকদিন পর শুনছেন, সেই 2007-08 রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। প্রতিদিন রাতে আমাকে শুনতেন, অনেক বড় হয়ে গেছেন তিনি সেই সময় থেকে, কিন্তু এখনও আছেন, বিশাল সৌভাগ্য আমাদের। এবং গুলশানের অলিয়া নামের একজন নতুন ফ্রেন্ড জয়েন করেছেন, মোস্ট ওয়েলকাম অলিয়া। আয়েশা জানিয়েছে যে মেগাডেথের একটা গানের কিছু লাইন তুলে দিয়েছে, যে লাইনগুলো আসলে খুব সুন্দর। মুভিং অন ইজ আ সিম্পল থিং, লিভস বিহাইন্ড ইজ হার্ড, ইউ নো দ্য স্লিপিং ফিল নো মোর পেইন অ্যান্ড দ্য লিভিং ইন আর স্কার্ড। কাব্য জানিয়েছে শাহজাহানপুর থেকে যে একাকিত্বের বিশালতা, যে একাকিত্বের বিষাক্ত কাঁটা তোমায় ছুতে দেয়নি, সে কাঁটা আজ প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে আমার সময়টাকে, আর অভিমানের রক্ত ঝরে অবিরত নীরবে। অভিমানী SMS। শাকিল আহমেদ জানিয়েছে গুলশান 1 নম্বর থেকে, তার SMSটা পরে পড়ছি। আমাকে শার্লি জানিয়েছেন যে দ্য কোর্সের গান শুনতে চান, উড ইউ বি হ্যাপিয়ার। হোলি ক্রসের লামিস অনেক পুরনো ফ্রেন্ড আবার ওয়েলকাম ব্যাক করেছেন। ওরা আজকে জানিয়েছেন যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের সুন্দর কিছু লাইন তুলে দিয়েছেন। আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে, বেনু বনে বায়ু নাড়ে, এলোকেশ মন যেন চায়। একটু কনফিউজড, রবীন্দ্রনাথের লাইন ছিল মনে হয় না, এটা হচ্ছে না, এটা রবীন্দ্রনাথের লাইন না, এটা বাংলাদেশের একজন মহিলা কবির লাইন সম্ভবত, তাই না? সুফিয়া কামল। আচ্ছা, আপনি আমাকে লিখে পারান, কারণ আমি পড়েছি কিন্তু নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। আর আপাতত SMS পড়ছি না, SMS করার নিয়মটা এই কারণে একটু মনে করে দিই, যদি আপনি কোনো গান শুনতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, এবং সেই সাথে যদি আরও কিছু জানাতে চান, তাহলে নিজের মনের কথাগুলো গুছিয়ে একটা পাঠিয়ে দিলে হবে। সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA,
স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 সেই নাম্বারটাতে। আর যার SMS পড়িনি শাকিল আহমেদ, তিনি লিখেছিলেন আমাকে যে মাকসুদের গান শুনতে চান তিনি এবং চোখ জলে ভেজার সাথে সাথে এই গানটা শুনতে চাচ্ছিলেন। তো আজকে আমরা একটা প্লে করছি অন্য একটা গান, কারণ আজকে অনেক গান আমরা ট্রিবিউট হিসেবে প্লে করছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানগুলো বিভিন্ন মিউজিশিয়ানের কণ্ঠে। তো এখন তারই একটা গান মাকসুদুল হকের কণ্ঠে শুনবো এবং এটাও তার প্রতি ট্রিবিউট হিসেবে প্লে করছি, হচ্ছে রঙের দুনিয়া তোরে চায় না। ফ্রেন্ডস, ফিরে এলাম আরও একদিন এই মুহূর্তে প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি অনলি অন রেডিও আমার 88.4 FM এ। আমি আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনার পাশে এখনও আছি। সময় যখন 1:17 ঠিক তখন আরেকবার এই মুহূর্তে হট সিটে শুনছিলাম স্কাইফল জেমস বন্ড 00 স্কাইফল মুভি সেই সাউন্ড ট্র্যাক অ্যাডেলের গাওয়া, আর যেটা একটা অনেক একটা মাস্টারপিসের খেতাব পেয়ে গেছে ওর মধ্যে এই গানটার মধ্যে অলরেডি। রাশেদ আমাকে জানিয়েছে যে অনেকদিন হলো মাইলসের প্রথম প্রেমের মতো গানটা শুনতে পান না তিনি, তাই শুনতে চান গানটা। নুসরাত জানিয়েছে তার একটা আর্ট এক্সিবিশন হচ্ছে শিল্পকলা একাডেমিতে, সো কংগ্রাচুলেশনস এবং অনেক ক্রিয়েটিভ কাজ করছেন, আরও এগিয়ে যান সেই প্রত্যাশা করি। অ্যালন গার্ল জানিয়েছেন যে আজকে বাহিরেও যে মন যেন চায় কারে সেই কবিতাটা আসলে জসিমউদ্দিনের পল্লী বর্ষা কবিতাটার নাম, এবারে ঠিক মনে পড়েছে। কৈশোরের অনেক সুন্দর স্মৃতিও আমার জড়ানো, বৃষ্টি হলে এই কবিতার কথা অনেক মনে হতো ওই সময়টাতে, সেই ক্লাস 9-এ ছিল টেক্সট বই এটা। আর অনেক SMS পাঠিয়েছে, সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই চাটনি খেতে অনেক পছন্দ করো, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ব্যাগ খুললেই নিশ্চয়ই তেঁতুল আমের চাটনি পাওয়া যাবে, তাই তোমাদের সাথে আরও ইয়াম্মি করতে প্রাণ নিয়ে এলো বার্মিজ চাটনি। এখন আর তোমাদেরও কক্সবাজার যেতে হবে না, হাত বাড়লেই পেতে পারো প্রাণ বার্মিজ চাটনি সব জায়গায়। আর যে গানটা এখন প্লে করবো সেই গানটা প্লে করে আগে SMS করার নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে এই মুহূর্তে ইরাজ আপনার পাশে আছে। আর একটু আগে শুনছিলাম যে গানটা শুনলে অনেকেই হয়তো দূরে কোথাও যেতে ইচ্ছে হয়, একটা অন্যরকম অনুভব জাগানো গান, উইনিং এর গান ইচ্ছে করে সেই গানটা, যেটা শুনলে হয়তো আমাদের সবাই ইচ্ছে করে সমুদ্র পাহাড় কিংবা যে কোনো প্রকৃতির একেবারে নিবিড় সান্নিধ্যে থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে। আর তার আগে ছিল সুন্দর গান রাজাহীন রাজ্য। এতে অনেক বন্ধুই অনেকছেন, কেউ ভাবের কথা, কেউ অনুভবের কথা, কেউ ভালোবাসার কথা, কেউ খারাপ বাসার কথা, কেউ হচ্ছে বিভিন্ন রকম উৎসর্গের কথা। খুব ভালো লাগছে SMS গুলো পেয়ে এবং অনেক গানও শুনতে চাচ্ছে অনেকে। হেমলক সোসাইটি থেকে এখন অনেক রাত গানটা শুনতে চাই বৃষ্টি বিলাস, এবং আরও SMS পাঠিয়েছে লিমন, টুম্পা, মুক্তা, নুসরাত, নাবিল, শহীদ এবং আরও অনেক ফ্রেন্ডস এই মুহূর্তে আমার সাথে আছেন। নিটোল, লিজা, শাকিল, সিমি, আরফিন, অ্যালোন গার্ল, অনেক বন্ধু। আমি এখন সেই গানটা প্লে করবো যে গানটা আসলে আমি বলছিলাম একটা কথা, যে আজকে গত 12 তারিখে ছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস, এবং তার শ্রদ্ধা হিসেবে তার প্রতি আমরা বেশ কিছু গান অন্যান্য মিউজিশিয়ানের কণ্ঠে শুনেছি, কিন্তু এখন যে গানটা শুনবো এটা তার নিজেরই কণ্ঠে, এবং এটা হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটা তার নিজের কণ্ঠে শুনছি, প্রয়াত বাউল সম্রাট শাহের গান। এবং একটু পরে ফিরছি, তবে তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই চাটনি খেতে অনেক পছন্দ করো, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ব্যাগ খুললে নিশ্চয়ই তেঁতুল আমের চাটনি পাওয়া যাবে, তাই তোমাদের সাথে আরও ইয়াম্মি করতে প্রাণ নিয়ে এলো বার্মিজ চাটনি। এখন আর তো যেতে হবে না, হাত বাড়ালেই পেতে পারো প্রাণ বার্মিজ চাটনি সব জায়গায়। যদি কোনো SMS করে কোনো কিছু শুনতে চাও বা কোনো কিছু বলতে চাও, প্রথমে RA লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠাতে হবে যে নাম্বারে, সেটা হচ্ছে 2323। Hey friends, welcome back to Radio 88.4 FM. আর শুনছেন প্রাণ চাটনি প্রেজেন্টস প্রাণ টক ঝাল মিষ্টি এবং ইরাজ ইজ ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আর এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে কোনো SMS না পড়ে নিয়ে যাচ্ছে আরেকটা সেগমেন্টে, এবং যে সেগমেন্টটা অনেকদিন হয় না, অনেকদিন পর আজকে আবার হচ্ছে। চলুন ঘুরে আসি সেই সেগমেন্ট থেকে। সাউন্ড অফ ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই গানটাই যেটাই আমরা শুনছিলাম। এটা হচ্ছে ব্রিটিশ অল্টারনেটিভ রক ব্যান্ড কোল্ডপ্লের একটা গান, এবং গানটার নাম হচ্ছে দ্য সায়েন্টিস্ট। এবং আজকের সাউন্ড অফ মিউজিক সেগমেন্টের এই গানটাকে নিয়ে আমি কিছু কথা বলবো। গানটা হচ্ছে কোল্ডপ্লের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা, এবং আমারও ভীষণ রকম পছন্দের একটা গান দ্য সায়েন্টিস্ট। অদ্ভুত সুন্দর একটা গান আমার কাছে মনে হয়।
এবং এই সায়েন্টিস্ট গানটা নিয়ে আসলে প্রথমে কিছু ভাবনা শেয়ার করি। সেটা হচ্ছে যে গানটা মূলত যে থিমের উপরে দাঁড় করানো, সেটা হচ্ছে যে আমাদের জীবন হয়তো জীবনের পথে চলতে চলতে অনেক সময় অনেকের সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে কাউকে কাউকে হয়তো ভালো লাগে, এবং সেই ভালো লাগার কাউকে কাউকের মধ্যে থেকে হয়তো কোনো একজন কীভাবে কোনো এক আশ্চর্য জাদুকরী ক্ষমতার মন্ত্র বলে কোনো এক অন্দ্রজালিক শক্তিতে বলিয়ান হয়ে কীভাবে যেন মনের ভেতর একটা একেবারে চূড়ান্ত এক গোপন কোনো জায়গা নিয়ে, যেখান থেকে হয়তো আর পারবেন না, এবং হয়তো ঠিক টেরও পাননি কখন কীভাবে জায়গা নিয়েছে সেই মানুষটা মনের একদম গহীন কোণে। কিন্তু একটা সময় হয়তো সেই প্রাথমিক উচ্ছ্বাস কেটে যায় এবং একটা সময় গিয়ে হয়তো দেখা যেতে পারে যে তাকে পাওয়ার অভ্যস্ততা এবং সে আপনার চিরজীবনের এই একটা নিশ্চিন্ত ভাব যখন চলে আসে, তখন হয়তো তার প্রতি সেই অ্যাটেনশন, সেই কেয়ার বা সেই প্রাথমিক উচ্ছ্বাসের মতো সেই তীব্র ভালো লাগায় রাঙানো সেই আবেগের প্রাচুর্য, সেটাতে হয়তো কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এভাবে হয়তো জীবনের আরও নানা দিকে জড়িয়ে যেতে যেতে, নানা দিকে নানা পথে হাঁটতে হাঁটতে একটা সময় সেই হৃদয়ের ভেতরে যে গোপনে একটা মানুষ বাসা বেঁধেছিল, একদিন প্রবল বিস্ময় নিয়ে আপনি সেটা আবিষ্কার করেছিলেন, যেন এক চির ঘুমের ভেতর থেকে জেগে উঠে যে সেই মানুষটা আপনি আর আগের মানুষটা নেই, এবং আপনি চাইলেও আর না চাইলেও সেই ভেতরে শিকড়ের একটা মহিরুহ আস্তে আস্তে তার ডালপালা ছড়িয়ে বিশাল এক মহিরুহে পরিণত হবে সেই ছোট গাছটা, ভালোবাসা যার নাম। এবং সেই মানুষটাকে আপনি চাইলে আর উপড়াতে পারবেন না, কিন্তু সেই জায়গা থেকে অনেকটা সরে এসছেন, অনেক দূরে চলে এসছেন, এবং যে পথধূসর কোনো স্মৃতি হিসাবে আপনার মাঝে মাঝে মনে পড়ে, সেই মানুষটার গুরুত্ব হয়তো এখন আর ততটা নেই, ভালোবাসাও হয়তো অনেকটা ধূসর এবং মলিন হয়ে এসছে। সেই অদ্ভুত সুন্দর মনের ক্যানভাসে আঁকা জল রঙের ছবিটা হয়তো রঙগুলো ফিকে হয়ে এসছে, এক কোণে পড়ে আছে ঘরের, হয়তো ধুলো জমেছে সেই ছবিটাতে, হতেই পারে এমনটা। এবং তখনই হয়তো হঠাৎ করে যদি সেই মানুষটা চিরতরে হারিয়ে যায়, চলে যায়, হয়তো তখন উপলব্ধি করবেন সে কী ছিল, অথবা কীভাবে এতদিন ভুলেছিলেন, অবহেলায় তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কীভাবে। তখন নিজের ভেতর আরেকটা বিপন্ন বিস্ময় জাগে, হয়তো জীবনানন্দের সেই কবিতার লাইনের মতো, যে বোধের গভীরে এক বিপন্ন বিস্ময় জাগতেই পারে সেরকম। এবং তখনই অনুভব হয়, উপলব্ধি হয় কতটা বড় ভুল করে ভুল পথে হেঁটে এসে এতদিন ধরে ভুল দরজায় কড়া নাড়ছিলেন, অথবা কতটা ভুলের ভেতর আপনি ডুবেছিলেন। কিন্তু তখন দেরি হয়ে যায়। এই ঠিক এরকম যে একজন সায়েন্টিস্ট, গানের নাম হচ্ছে দ্য সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে যে আসলে সেই বিভিন্ন রকম গবেষণা বা তার কাজে ডুবে গিয়ে তার ভালোবাসা মানুষটাকে একেবারেই ভুলে যায় বা অবহেলা করে। এবং একটা সময়ে এটা অবশ্য অ্যাক্সিডেন্টালি ঘটে, যে মিউজিক ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে গাড়ি নিয়ে নিকো যাচ্ছিল এবং তখন কার অ্যাক্সিডেন্ট হয় এবং তার গার্লফ্রেন্ড সেই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার রিয়েলাইজেশন হয় এবং তখন সেই গানটা গায় মিউজিক ভিডিওর মধ্যে। এবং গানের কথা এরকম যে আমি আবার পিছনে ফিরে যেতে চাই, আমি অতীতে ফিরে যেতে চাই, এবং কারণ তখন সে রিয়েলাইজ করে যে আসলে অতীতে সে কত ভুলগুলো করেছে, এতদিন সময় নষ্ট করে বা কীভাবে সে হারিয়ে ফেললো। তখন তো শুধু একটাই উপলব্ধি জাগে, পিছনে ফিরে যেতে চাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গানের মিউজিক ভিডিওটা যারা দেখেছেন, সব সময় কি হয় যে ঘটনা সামনে আগাতে থাকে, কিন্তু এই মিউজিক ভিডিওটাতে সেই অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ঘটনা পেছনে আগাতে থাকে, এবং গায়ক মার্টিনকেও দেখা যায় যে পেছনে হাঁটছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে তার সেই পেছনে হাঁটতে হাঁটতে তার সেই লিপসিং করার যে ব্যাপারটা থাকে, তাকে পুরো গান উল্টোভাবে গাইলে কীরকম হতে পারে সেটা মুখস্থ করে লিপসিং সেভাবে করতে হচ্ছে যেন গানের উল্টোভাবে গাওয়ার সময় সেটা মিলে যায়। অনেক কষ্ট করতে হচ্ছে, সন্দেহ নেই। এবং এটা হচ্ছে কোল্ডপ্লের সেকেন্ড অ্যালবাম রাশ অফ ব্লাড টু দ্য হেড, এই অ্যালবামে এই গানটা ছিল। গানটা টপ চার্টে খুব বেশি দিন বেশি উপরে থাকেনি, কিন্তু টপ চার্টে বেশি দিন না থাকলেও এটা ছিল তাদের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা। এবং ভিভা লা ভিডা, এই জনপ্রিয় গানটার পরে এটা কি বলা হয়ে থাকে সেই সময় পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় গান দ্য সায়েন্টিস্ট। এবং কোল্ডপ্লে যখন কোনো ওয়ার্ল্ড ট্যুরে যায় বা কোনো লোকাল কনসার্ট করে সবসময় এই গানটা থাকি। এবং যে গানটা আসলে ক্রিস মার্টিন, তাদের ভোকাল, জর্জ হ্যারিসনের অল থিংস মাস্ট পাস বা ইজন্ট ইট এ পিটি, এই দুটো গান একটা নষ্ট পিয়ানোতে কম্পোজ তুলতে গিয়ে তার হঠাৎ করে এই গানটার কথা মাথায় এসে এবং সেভাবেই আসলে গানটা কম্পোজ করা হয়ে যায়। আর আরও কিছু ফ্যাক্ট গানটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে মিউজিক ভিডিওটা বলি। মিউজিক ভিডিওটা অবশ্য আমি শুরুতেই কিছুটা কাহিনী আমি বলে দিয়েছি। এবং ক্রিস মার্টিন এই ব্যান্ডের ভোকাল, তিনি তার মুখে নিজের কথা একটু শুনে যে অন দ্য সেকেন্ড অ্যালবাম আই ওয়াজ থিঙ্কিং দেয়ার ওয়াজ সামথিং মিসিং. I was in this really dark room in Liverpool and there was a piano so old and out of tune. I really wanted to try and work out the George Harrison song Isn't It a Pity, but I couldn't. Then this song came out at once. I said, can you turn on the recorder? The first thing I sang it is What's Out There. কোল্ডপ্লে 2003 সালের ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে এই গানটা প্রথম পারফর্ম করে এবং তখন সেই গানটা রিলিজ হওয়ার পরপরই একটা বিশাল আলোড়ন তোলে যে
প্লের ফ্যান সার্কেলের মধ্যে। এবং একটা মুভিতে এই গানটা ইউজ করা হয়েছে, উইকার পার্ক, একটা রোমান্টিক ফিল্ম, এবং সেই উইকার পার্ক মুভিটাতে এই গানটা একদম, মুভিটা যখন শেষ হয়, সেই মুভির নায়ক যখন একদম শেষ দৃশ্যে তার বহুদিনের পুরনো ভালোবাসাকে দেখে, তার সাথে দেখা হয়, তখন এই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। আর এই গানটাতে মার্টিন আরও বলেছেন এই গানটা ডেভেলপমেন্ট নিয়ে যে, দ্যাটস জাস্ট অ্যাবাউট গার্লস, ইটস উইয়ার্ড দ্যাট হোয়াট এভার এলস ইন আওয়ার মাইন্ড, whether it's the downfall of global economies or terrible environmental troubles, the thing that always gets you most is when you fancy someone. কথাটা খুব সুন্দর, যে আসলে জীবনে অনেক কিছু থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে, অনেক ইস্যু থাকতে পারে, যে আসলে সেই বৈশ্বিক অর্থনীতি মন্দা কীভাবে আমাদেরকে গ্রাস করছে, পরিবেশ কীভাবে নষ্ট হচ্ছে, অনেক সিরিয়াস ইস্যু নিয়ে আপনি স্টাক থাকতে পারেন, কিন্তু আসলে সব কিছু এলোমেলো করে দেয় যখন বিশেষ কারোর প্রতি আপনি প্রেমে পড়েন। এবং এই সব কিছু নিয়েই আসলে দ্য সায়েন্টিস্ট গানটা করা হয়েছে আর রাশ অফ ব্লাড টু দ্য হেড অ্যালবামের। অ্যান্ড আই জাস্ট লাভ দিস সং, আই গেস ইউ টু। ওকে, এখানেই ছিল আজকের মতো দ্য সাউন্ড অফ মিউজিক এই পর্যন্তই। পরের গানে, এবং গানটা হচ্ছে ওই যে একদম শোয়ের শুরুতে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কথা হচ্ছিল, তার নতুন একটা অ্যালবাম বেরিয়েছে, সেই অ্যালবাম থেকে একটা গান শুনবো, ফিরাই দিয়েছো ফিরে চলে যাই। ফিরাই দিয়েছো তাই ফিরে চলে যায়, এটা ছিল নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কথা। কিন্তু আমার কথা এটা না, আমাকে ফিরিয়ে দাওনি, 3 ঘন্টা আমাকে সঙ্গ দিয়েছে এবং অনেক হৃদয়ের ভেতরের কথা আমাকে জানিয়েছো, অনেক আবদার, অনেক অনুরোধ, অনেক কিছুই করেছো যেটা খুব কাছের মানুষ না হলে আমরা করি না, তাই অনেক ভালোবাসাই তুমি দিয়েছো, ফিরাই দাওনি। এবং সেই ভালোবাসা নিয়েই আমি এখন ফিরে যাচ্ছি, যেহেতু সময় শেষ। আর আজকে যারা প্রাণ টক ঝাল মিষ্টি আমার সাথে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনের একদম ভেতর থেকে। তাই আবার নিশ্চয়ই কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, এবং সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি যে আবার আপনি আমাকে সঙ্গ দেবেন আগামী শনিবার রাতে, এবং শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে যে গানটা প্লে করবো সেটা হচ্ছে, এই মুহূর্তে আসলে অনেক রাত, এবং সেজন্যই এখন অনেক রাত গানটা প্লে করছি আপনার জন্য একটা ঘুম পাড়ানি গান হিসাবে। শুভরাত্রি।